ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হলো, তাকে আটক করা হলো সস্ত্রীক। তারপর থেকে আসলে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় যেমন উঠছে, এটা নিয়ে কিন্তু এখন বিশ্বমহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আলোচনার মাঝখানে একটু আগে মানে ঘন্টা দুয়েক আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যে নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং সেখানে একটি জাহাজে তাদেরকে রাখা হয়েছে। একটা ছবি তিনি শেয়ার করেছেন। তারপর থেকে সমালোচনাটা আরও বাড়ছে এবং বলা হচ্ছে পুরো বিষয়টা যুক্তরাষ্ট্র নিজেরাই বিচারের কাজটা করবে, এবং একই সঙ্গে ভেনেজুয়েলায় যে সরকারটা তৈরি হবে সেটা মূলত যুক্তরাষ্ট্রের একটা ছায়া সরকার। আমরা বিষয়টি নিয়ে আলাপ করব। আমার সঙ্গে শুরু থেকেই আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন অধ্যাপক আনিসুর রহমান। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে খুব চমৎকার বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে পারি, সেরকমই ছোট করে একটু জানার চেষ্টা করব। মানে আজকের এই ঘটনার আগে আমরা দেখেছি পানামায় একই ঘটনা ঘটেছে, সেখানেও লাতিন একটা দেশ পানামার উপরে যুক্তরাষ্ট্রের আগ্রাসন হয়েছে, সেখানকার প্রেসিডেন্ট নিয়ে চলে গেছে। ইরাকের ক্ষেত্রে হয়েছে প্রেসিডেন্ট সাদ্দাম, এবং এই ইরাক বলুন পানামা বলুন তারা কোনো একটা সময় যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু ছিল। হন্ডুরাসের ক্ষেত্রে আমরা একইটা দেখলাম, এবং আজকে আমরা কথা বলছি নিকোলাস মাদুরোকে নিয়ে, ভেনেজুয়েলাকে নিয়ে। মানে আমরা কি বুঝলাম আসলে, যুক্তরাষ্ট্রের কথা মতো না চললে সেই দেশে ঢুকে প্রেসিডেন্টকে নিয়ে চলে যেতে পারবে এবং অন্যান্য দেশগুলো সব নিন্দা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। মানে কি দেখছি আসলে? না, ইনক্রেডিবল একটা মার্কিন অ্যাটাক এখানে, অবিশ্বাস্য। এবং ইউএস তার যে আপনার সুপার পাওয়ারের যে লেজিটিমেসি করে দুইটা ভাবে, একটা হচ্ছে মিলিটারি অ্যাটাকের মাধ্যমে তারা তাদের সুপ্রিমেসিটিকে এস্টাবলিশ করতে চায়, আর একটা হচ্ছে যে ইকোনমিক এম্বার্গো দিয়ে তাদের সুপ্রিমেসিকে এস্টাবলিশ করতে চায়। আজকে যে অ্যাটাকটা হয়েছে সেটা হচ্ছে ইনক্রেডিবল ইন এ সেন্স। ওয়ার্ল্ড যে নর্মসগুলো আছে, জি। এই নর্মসগুলো 1990-তেও আপনার হয়েছিল, পানামাতে অ্যাটাক করেছিল ইউএসএ এইভাবে, এবং ইন্টারন্যাশনাল আইনের ভায়োলেশন করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অ্যাটাক করে আপনার ওই দেশের প্রেসিডেন্টকে সপরিবারে ধরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ধরনের লয়ের একদম ভায়োলেশন। বাট এখানে বেশ কিছু বিষয় সুস্পষ্ট। ভেনেজুয়েলার সাথে কিন্তু ইউএস এর রিলেশনটা আপনি গত অগস্ট মাস থেকে দেখবেন যে ইউএস সবসময় আপনার তেলের উপর এম্বার্গো দিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদক চোরা কারবারি হিসেবে অভিহিত করেছে। সো এখানে ভেনেজুয়েলার ল এনফোর্সিং এজেন্সি, স্পেশালি মিলিটারি পাওয়ার্স, যেটা ভেনেজুয়েলা এ পর্যন্ত শো আপ করেছে, সেটা কিন্তু আজকে আপনার সুস্পষ্টভাবে দেয়ার ইজ নো মিলিটারি পাওয়ার ইন ভেনেজুয়েলা, এবং তাদের কোনো সেফটি নেই, ওন সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি পোর, সেটাকে কিন্তু আপনার প্রুফ করেছে। সুতরাং এই বিভিন্ন দিক থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন যে এটা একটা মার্কিন আগ্রাসন, এবং এই আগ্রাসনে ভেনেজুয়েলা যে অসহায় আত্মসমর্পণ করেছে, সেটার একটা চিত্র আমরা বিশ্ব মিডিয়াতে দেখতে পাচ্ছি। খুব স্পষ্ট করে বলেন। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আপনি বরাবরই বিশ্লেষণগুলো দেন, এবং এটা নিয়ে আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘ সময়। আপনার কাছ থেকে একটা ভালো ধারণাও একটু পেতে চাই। জর্জ ডাব্লিউ বুশ হোক, বারাক ওবামা হোক, জো বাইডেন হোক, কিংবা ডোনাল্ড ট্রাম্প হোক, রিপাবলিক হোক বা ডেমোক্রেট হোক, আমরা দেখি মার্কিন ফরেন পলিসিটাই কেন যেন এরকম। আপনার দেশ মানে এটা আপনার না, আপনি যতই সার্বভৌম হন না কেন। আমি যদি মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকি তাহলে যখন ইচ্ছা তখন আমি সেটা অ্যাক্সেস করতে পারি। এই মাইন্ডসেটটা কি এই 2025 সালেও কি একটু হলেও খর্ব করা হয়নি, বা সেই সম্ভাবনাও কি নেই? আপনি যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের যৌক্তিকতা খুবই বেশি, এবং এটা হওয়া উচিত ছিল, বাট হয়নি। দিস দ্য রিয়ালিটি। আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি আজকে 2025 সাল শেষ করে 2026-এ পা দিয়েছি, এবং নতুন একটা বছর শুরু হয়েছে, এবং 2026 সাল মানে আধুনিক বিশ্বের এর চেয়ে তো আর আধুনিক নেই, অর্থাৎ সর্বশেষ সময়টাতে আমরা অবস্থান করছি, তাই না? মানে কন্টেম্পোরারি সিচুয়েশন, অর্থাৎ আজকের আগের দিন গতকাল ছিল, অর্থাৎ আজকে হচ্ছে আজকে লাস্ট সময় যে চলমান, সেই চলমান সময়ের শেষ সময় আমরা জি। এখন। সেই জায়গা থেকে বলছি এর চেয়ে তো আধুনিক সময় হয় না। সেই আধুনিক সময়ে বিশ্বে এরকম একটা নিকৃষ্টতম ঘটনা, জঘন্যতম ঘটনা দেখতে হচ্ছে, যে একটা দেশ আর একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে একেবারে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে ধরে এনে চোখ বেঁধে নিয়ে আমেরিকার আইনে বিচার করবে। তার বিচার করার অধিকার তাকে কে দিল? প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করার, তাকে আটক করার, তাকে ধরার,
তার দেশে অভিযান চালানোর অধিকার দিল কে? এবং আমি খুব লজ্জিত হচ্ছি, আমরা এই আলোচনা যখন করছি তখন বিশ্বে জাতিসংঘ নামক একটা সংস্থা রয়েছে যারা পৃথিবীতে নাকি শান্তির নহর বয়ে দেবে বলে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো নিজেকে শান্তির দূত বলেন, শান্তির দূত বলে, এবং তিনি নোবেল পুরস্কার প্রত্যাশা করেছিলেন এবং এর পক্ষে তিনি নিজে কথা বলেছেন যে কেন তাকে নোবেল দেওয়া উচিত। এই সমস্ত কারণে তাকে নোবেল দেওয়া উচিত, এটি তো তার কাজ। হ্যাঁ, নোবেলের আগে, নোবেল পুরস্কার বিতরণের ঠিক আগ মুহূর্তে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। এবং ইসরায়েল যে আমেরিকার সাথে তখন যুদ্ধে জড়িয়েছিল সেটাও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করেছিল ইসরায়েল। তার মানে দাঁড়াচ্ছে কি? এবং ইরানের উপরে হামলা চালানোর পরপরই খুব দ্রুতই ডোনাল্ড ট্রাম্পকে হয়তো কেউ খেয়াল করে দিয়েছে, স্যার আপনার নোবেল পুরস্কার তো ছুটে যাবে, আপনি যদি এইভাবে হামলাটা কন্টিনিউ করেন তাহলে তো আপনার নোবেল পুরস্কার পাবেন না, আপনি বন্ধ করার ব্যবস্থা করেন। তাড়াতাড়ি তিনি চাপ দিলেন ইসরায়েলকে, বা ইসরায়েলকে বলে যে আমি চাপ দেওয়ার কথা বলছি, তুমি থামো, আমি যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করছি। এই তো নাটক একদম। মানে, এবং আমি আরও একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পাগলাটে লোক বলেন, তিনি কখন কি করেন না করেন এর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো খানিকটা ঠিক, কিন্তু বাস্তব কথা হচ্ছে কি যে আপনি যেটা বলছিলেন, আর 10টা মার্কিন প্রেসিডেন্ট যেভাবে ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করে এসেছেন এবং অনুসরণ করেছেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক তাই করেন। এবং আমি দেখি যে কোনো কোনো ক্ষেত্রে তিনি একটু বেশি করেন, বিশেষ করে মুসলিম দেশগুলোর ব্যাপারে এবং ইসরায়েলের ব্যাপারে তার যে নীতি, এটা টু মাচ এক্সেসিভ, টু মাচ এক্সেস, অনেক বেশি আগ্রাসী এবং অনেক বেশি ইসরায়েলকে ওন করেন, ইরানকে মারতে পারলে ছাড়েন না, ওপাশে রাশিয়ার সাথে কোনোভাবে মিলেমিশে একটু ম্যানেজ করে চলাচল, তার কোনো না কোনো জায়গায় সমস্যা আছে যার কারণে রাশিয়ার সাথে ম্যানেজ করে চলার চেষ্টা করে। একদম, মানে হ্যাঁ, আমি আইপিএল দিকে ব্যাপারটা তা না, আইপিএল নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে এই আলাপে একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক আনিসুর রহমান ছোট করে একটা বিষয় একটু বলবেন। মানে এই ঘটনার পর আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট সেকশনগুলো ফলো করছিলাম, সাধারণ মানুষ আসলে একটা কথা খুব চমৎকার করে বললেন, তাদের সাধারণ মাথা থেকে এই বিষয়গুলো এসেছে কিন্তু কোনোভাবে এড়ানো যায় না। তারা বলছেন যে যতবার মার্কিন হামলা হয়, অনৈতিক হামলা হয়, ততবারই গোটা বিশ্ব ক্ষোভে ফুঁসতে থাকে, নিন্দা জানাতে থাকে। এখন আসলে সেই নিন্দা জানাটাও নিন্দার কারণ হয়ে যাচ্ছে, কারণ তার নিন্দার বাদে আর কিছুই করতে পারেন না। মানে কেন আসলে এই জিম্মি দশা? গোটা বিশ্বকে তো জিম্মি করে ফেলেছে ধরতে গেলে তারা। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির কোনো ধরনের চেঞ্জ আসে না, তাদের প্রেসিডেন্ট যে পরিবর্তন হয়, ধরেন এক পার্টি আরেক পার্টি ক্ষমতায় আসে, বাট দেয়ার ফরেন পলিসি এক্সিস্ট ইন দ্য সেম ওয়ে। তাদের ফরেন পলিসি একটা নির্দিষ্ট বাউন্ডারিতে চলে। এখন তাদের ফরেন পলিসিতে যেটা থ্রেট মনে হয় বা তাদের যেটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, যেমন ভেনেজুয়েলাতে তাদের তেলের ইন্টারেস্ট আছে, ভেনেজুয়েলার গভর্নমেন্টটা প্রো আমেরিকান না, সুতরাং তারা একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চায়। ভেনেজুয়েলার তেল সম্পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মার্কিন মানে বিশ্ব আপনার হলো যে মানুষের যে এক্সপ্রেশন বা মানুষের যে এক্সপেকটেশন, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট ফর আমেরিকান ফরেন পলিসি। আমেরিকান ফরেন পলিসি পাবলিক অপিনিয়নটাকে আপনার অতটা গুরুত্ব দেয় না, যতটা গুরুত্ব দেয় আমেরিকান যে রাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটাকে তারা ফোকাস করে। সুতরাং আমেরিকা এই ধরনের অ্যাটাক করবে, বিশ্ব মিডিয়াতে এই ধরনের তোলপাড় হবে, দ্যাট ইজ নট দেয়ার হেডেক। তাদের হেডেক হচ্ছে তারা কি চেয়েছে এবং তাদের ইন্টারেস্টটা এস্টাবলিশড হয়েছে কিনা। এখন আমেরিকা সাধারণত আপনার হলো যে রাশিয়ান বলয়ের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে অ্যাটাক করতে একটু ভয় পায়। আপনি যদি দেখেন যে ল্যাটিন আমেরিকাতে 2টা কান্ট্রি আছে, তারা কমিউনিস্ট বা সোশ্যালিস্ট কান্ট্রি, বাট এখন রাশিয়ার যে 1990-এর পরে রাশিয়ার যে ধরনের পতন, এই পতনটা আপনার আমেরিকাকে ইউনিপোলার ওয়ার্ল্ডে খুব বেশি পরিমাণে শক্তিশালী করেছে। সুতরাং একটা শক্তিশালী রাষ্ট্রকে কন্টেস্ট করার জন্য মানে ওয়ার্ল্ডের যে আরেকটি পোলার দরকার, আরেকটি মানে আপনার শক্তিধর একটা মানে আপনার রিজিওনাল একটি শক্তি বা পাওয়ারের প্রয়োজন, সেটা কিন্তু ল্যাটিন আমেরিকাতে নাই। সুতরাং ল্যাটিন আমেরিকা বা আমেরিকাতে ইউএসএ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং তাদের পলিসিগুলোকে তারা ইমপ্লিমেন্ট করে। তার মানে আমি মালা আলাপটা শেষ করবো, বিরতিতে যাব। কেবল এই অংশটা আমরা তাহলে ধরে নিব যে আরেকটা সাদ্দাম বা আরেকটা নারিগা বা আরেকটা গাদ্দাফি আমরা দেখতে যাচ্ছি অনেকটাই।
এবং আমাদের কিছু করার নেই, আমরা কেবল আলাপটাই করতে পারি এভাবে। অনেক ধন্যবাদ। এটা নিয়েও দীর্ঘ আলাপ করা যেতে পারতো, কিন্তু হাতে আইপিএল এর প্রসঙ্গটাও রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই রাতেও আমাদেরকে সময়টা দিয়েছেন, কারণ আপনার বিশ্লেষণটা খুব দরকার ছিল আমাদের কাছে।